সম্ভবত তারেক রহমানের আজকের একটা ঘোষণা আছে যে বিএনপি যেমন বলেছে, আহ, বা সেনাপ্রধানও দাবি করেছেন। আমি প্রথমে একটু কথা বলে নিচ্ছি, এরপরে আপনার কথাই শুনবো। মূলত আমার দর্শক জি। শ্রোতা আপনার কথাই শুনবেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে গতকালকেই প্রেস সচিবের মাধ্যমে আমরা জেনেছি যে জুনের 30 তারিখের পরে একদিনও অধ্যাপক ইউনূস থাকবেন না ক্ষমতায়, বা তার সরকার থাকবে না। তো আপনার কি মনে হয় যে আপনি ব্যক্তিগতভাবে বা সাংবাদিক হিসেবে আপনার যে অবজারভেশন, আপনি সংস্কারপন্থী নাকি নির্বাচনপন্থী? এটা মজা করে বলছি, মানে কতটুকু সংস্কার হতে চলেছে এবং কত কত তাড়াতাড়ি নির্বাচন হতে চলেছে, এই বিষয়ে আপনার কি ধারণা? এখন বাংলাদেশের যে অবস্থায় আছি, এই অবস্থায় একজন সাংবাদিক পরিচয় ছাড়া বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং একজন ব্যক্তি যে বাংলাদেশে বিভিন্ন ট্রানজিশন আমরা দেখে এসেছি, এই ফেজগুলো দেখার পরে এখন আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়ে আছি, এখানে এসে যদি আমরা 5 আগস্টের দিকে ফিরে তাকাই, তখন যা মনে হয়েছিল এখন আসলে পরিস্থিতিটা সম্পূর্ণভাবেই ভিন্ন রকম মনে হচ্ছে। আমরা 5 আগস্টের আগে চেয়েছিলাম একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, যেখানে নাগরিকদের অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই সবকিছু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটি গোষ্ঠী যারা ক্ষমতায় আছেন, যাদেরকে আসলে পরামর্শ দিয়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত করা হয়েছে বিভিন্ন ব্যক্তির পরামর্শে, বিভিন্ন গোষ্ঠীর পরামর্শে যারা গঠিত হয়েছেন, তারা এমন কিছু আচরণ করছেন যা দেখে মনে হচ্ছে যে আসলে নির্বাচন জিনিসটা হয়তো একটা সেকেন্ডারি জিনিস, প্রাইমারি জিনিস হচ্ছে রিফর্ম। অবশ্যই রিফর্ম করা প্রয়োজন, রিফর্ম বিভিন্ন ক্ষেত্রে রিফর্ম করা প্রয়োজন, কিন্তু অনেক বিষয় আছে যেগুলোতে রিফর্ম করতে গেলে আপনি একটা রিফর্ম করতে যাবেন, প্রতিবন্ধকতা আসবে, আবার সেটা শোধরাবেন, আবার প্রতিবন্ধকতা আসবে। এটা একটা লং টার্ম বিষয়। এটা আপনি বললেই যে রিফর্ম করে ফেলবেন, কনস্টিটিউশনাল রিফর্ম করে ফেলবেন, আপনি পুলিশের রিফর্ম করে ফেলবেন, আপনি জুডিশিয়ারি রিফর্ম করে ফেলবেন, আপনি ইনফরমেশন অথবা মিডিয়া ল্যান্ডস্কেপে রিফর্ম করে ফেলবেন, এগুলো সবই সময় সাপেক্ষ বিষয়। এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের বিষয় না। এটাকে আপনার ইন্ট্রোডিউস করতে হবে ধীরে 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 ধীরে, ফেজ বাই ফেজ। এটার মধ্যে আপনার একটা চেঞ্জ আসবে। কিন্তু আপনি যদি এখনই বলেন যে আপনি এখনই রিফর্ম করবেন, পরে ইলেকশন করবেন, এই রিফর্মটা সময় লাগবে। আর এই রিফর্ম করার জন্য তো যে ধরনের অ্যাডভাইজারি প্যানেল দরকার, যে ধরনের আপনার আমলাতন্ত্র দরকার, যে ধরনের ব্যক্তিদেরকে প্রয়োজন, আপনারা আসলে কাদেরকে এঙ্গেজ করেছেন? আমরা যদি ভেতরের যে সিস্টেমটা আছে অ্যানালাইজ করি, আমরা বেশ স্পষ্টভাবে দেখতে পাই এখানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর কিছু ব্যক্তি জটলা বেঁধেছেন, হাতে গোনা 3 থেকে 4 জন ছাড়া, এবং এই প্রত্যেকেই প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। এটা আচ্ছা। এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না কে কার সাথে কোথায় কানেক্টেড, কে কাদের জন্য সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কে কার জন্য ট্র্যাকশন গ্যাদার করার চেষ্টা করছে, কে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ভিলিফাই করার চেষ্টা করছে, এগুলো সব বেশ স্পষ্ট। তো এখন যদি আপনি আমাদেরকে বলেন যে আপনি ইলেকশন করার জন্য এগুলো সবকিছু করছেন, তাহলে তো এটা একরকমের মকারি হয়ে যাবে। আমি যারাই আছেন আমি তাদেরকে অনুরোধ করব, এ ধরনের মকারি করবেন না। সাধারণ জনগণের সাথে, অন্য পলিটিক্যাল পার্টিদের সাথে এ ধরনের মকারি করবেন না। এটা বলতে কোনো দ্বিধা নেই যে এই সরকার তো আসলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট না। আমি শুধু লিখেছিলাম, দেখলাম যে অনেকে খেপে গেছেন, এটা কি আসলে ইলেক্টেড গভর্নমেন্ট? আপনি হয়তো ভালো বলতে পারবেন ইলেক্টেড গভর্নমেন্ট কিনা। হ্যাঁ, এটা একটা গভর্নমেন্ট যেটা একটা অন্তর্বর্তীকালীন পিরিয়ডের জন্য সেট করা হয়েছে, একটা বিপ্লব পরবর্তী সিচুয়েশনে। বাট এটাকে তো একটা দিকে নিতে হবে। আপনি বহুমুখী প্রায় 11টার মতো রিফর্ম কমিশন করেছেন, এর মধ্যে নারীদের একটা রিফর্ম কমিশন করা হয়েছে, যা নিয়ে ম্যাসিভ একটা বিতর্ক আপনার ক্রিয়েট হয়েছে। তো নারী রিফর্ম কমিশন অবশ্যই দরকার, প্রচন্ড, এটা বেশ ভালোভাবে দরকার। কিন্তু এটাকে টার্গেট করে একটা গোষ্ঠী আবার এসে বিভিন্ন রকমের হই হল্লা করলো, এটা কি আসলে উদ্দেশ্য প্রণীতভাবেই করা হয়েছে এই ধরনের কোনো একটা ক্যাওস ক্রিয়েট করার জন্য? আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি, হ্যাঁ। তো বোকা ভেবে অথবা সাধারণ মানুষের চোখে পট্টি পরানোর জন্য এগুলো করার কোনো প্রয়োজন নাই। আমি গত কয়েকদিন ধরে আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ইন্টারাকশন অ্যানালাইসিস করলাম আর কি। সেটা বুঝতে পারলাম এই যে গোষ্ঠীটা আমি জানতাম প্রায় 1 মাস আগে থেকে, যে তারা এই যে ছোটন গ্যাং, দ্য গ্যাং অফ 1920, কি বলবো আর কি এগুলাকে, আমার আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ এনি অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইন দিস শো। সো এরা যেভাবে আপনার একটা বট বাহিনী, এটাকে আমি প্রাইভেট বট বাহিনী বলবো, প্রাইভেট বট বাহিনী অ্যাসাইন করেছে, ইট ইজ কোয়াইট ফানি। এদের যে বট, অটোমেটেড বট অ্যাকাউন্টস যেগুলো আছে, প্রত্যেকটার প্যাটার্ন একই রকম। প্রত্যেকটার মধ্যেই তারা ধরেন আমাদের পবিত্র ধর্ম ইসলামের বিভিন্ন রকমের বয়ান তারা ওখানে লিখে রেখেছে। ভেতরে গেলে দেখবেন যাতে 2 জন লোক, 3 জন লোক, 5 জন, 7 জন, 8 জন। কেউ দেখাচ্ছে সেই কর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, কিন্তু তার ফ্রেন্ড মাত্র 4 জন, সে আবার থাকে নাকি মিসিসিপিতে, খুবই সুন্দর চেহারার এক মহিলা। আবার কিছু অ্যাকাউন্ট আছে আপনি ভেরিফাই করা। এরা ধরেন আপনি যখনই ওদের পারপাস সার্ভ করেন এরকম কোনো কিছু লিখবেন,
একেবারে ক্রমাগতভাবে they will come and spam and একেবারে অকথ্য ভাষায় নির্দিষ্ট কিছু বিষয় আপনি প্যারামিটার থাকে যেগুলো আপনাকে সাপ্লাই করা হয়, সেগুলো ক্রমাগত আপনার এসে কমেন্ট করতে থাকে। এই প্যাটার্নটা আমরা চিনি, এই প্যাটার্নটা আমরা গত সরকারের সময় দেখে আসছি। সুতরাং এই সমস্ত কাজকর্ম করে কেউ কখনো সুবিধা করতে পারে না। আপনারা দেখেন আজকে বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির যে আপনার লোকজনেরা, আপনার নেতা কর্মীরা ঢাকার রাস্তায় এসেছেন, আমার তো মনে হয় লাখখানেকের মতো লোকজন হবে। এই একই কাজ হয়তো জামাত ইসলামীর পক্ষেও করা সম্ভব। এখন যদি আপনারা আওয়ামী লীগ তো কার্যক্রম তো নিষিদ্ধ করা হয়েছে, অফকোর্স ফর অবভিয়াস রিজন কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে। এখন বিএনপিকেও ভিলিফাই করার চেষ্টা চলছে, জামাত ইসলামের একটা পার্টকেও ভিলিফাই করার চেষ্টা চলছে। তাহলে আপনারা কাকে চান? কে আসতে পারে বাংলাদেশের ক্ষমতায়? হোয়াট ইউ থিঙ্ক? কাকে আনার চেষ্টা করছেন? সেটা আমরা জানি কাকে আনার চেষ্টা করছেন। এই সমস্ত কাজ করে অত্যন্ত ভুল কাজ করবেন, এবং যারাই বিভিন্ন ভাবে জোড়াতালি দিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন, জোড়াতালি দিয়ে সরকার চলে না, জোড়াতালি দিয়ে স্টেট ক্রাফট গঠিত হয় না। এটা একটা ভয়াবহ সংঘাতময় পরিস্থিতিকে নিয়ে যাবে। এই যে বিভিন্ন লোকজনকে অ্যাসাইন করেছেন, অমুকের চরিত্র হনন করো, অমুককে টার্গেট করো, একে নিয়ে কথা বলো, ওকে নিয়ে কথা বলো, এইগুলা করবেন না। এগুলা করে আপনি বড় যে পার্টিগুলো আছে এদেরকে কোনোভাবেই আমার মনে হয় না কোনোভাবেই হোক এদেরকে আপনারা টার্গেট করে ধ্বংস করতে, অথবা এদেরকে কোনোভাবে এদের যে ইমেজ আছে, কারণ এটা তো পলিটিক্যাল লিডার্স, বছরের পর বছর, 20 বছর, 25 বছর, 30 বছর এক একজন অভিজ্ঞতা আছে। আপনি দুইটা কথা বললেন, 5 মিনিটের একটা ভিডিও, 10 মিনিটের একটা ভিডিও, 10-12 লক্ষ ভিউ পেলেন, আপনি মনে করছেন যে আপনার কেল্লা ফত হয়ে যাবে? ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, তাই না? ইট ডাজন্ট মানে ওয়ার্ক লাইক দ্যাট। আপনি হয়তো, আমার মনে করছি বিএনপি নেতা সালাউদ্দিনের কথা। হ্যাঁ, এবং হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন ফাহমুদুল ভাই, 2007 সাল থেকে 2000 এই তো এখন পর্যন্ত বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, হুম, এছাড়াও আরো জামাত ইসলামের বিভিন্ন লিডার ছিলেন, আবার বিএনপি আরো বিভিন্ন লিডার ছিলেন, এদের নিয়ে ক্রমাগত আপনার প্রোপাগান্ডা চালানো হয়েছে। তাই রহমানকে নিয়ে বলা হয়েছে চোর, টাকা চুরি করেছে, এই চুরি করেছে, সেই চুরি করেছে, কিন্তু কোনো এভিডেন্স আমরা কখনো সামনে দেখিনি। তো আপনি কি দেখতে পাচ্ছেন না যে এত ভিলিফাই করার পরেও প্রতিদিন একটা করে হয়তো নিউজ হতো বাংলাদেশের যে কোনো একটা মেজর গণমাধ্যমে যে তারেক রহমান একটা খারাপ লোক, এই করেছে সেই করেছে, তাকে কি কোনো ভিলিফাই করা সম্ভব হয়েছে? তো আপনারা যারা এই সমস্ত ফটকামি করে বেড়াচ্ছেন, এগুলো করে আমার মনে হয় না আসলে কোনো রকমের লাভ আছে। তো যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ইলেকশনটা কবে হবে। হুম, আমি বাস্তবিকভাবে যদি আপনি আমাকে বলেন যে ইলেকশনের জন্য আমরা খুবই খুবই এক্সট্রাঅর্ডিনারি কিছু বিষয় দেখলাম। হুম, একটা দেশের সেনাপ্রধান নিজেই ইলেকশনের জন্য বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া উচিত। হুম। দেশের লার্জেস্ট যে ডেমোক্রেটিক পার্টি আছে এই মুহূর্তে, তারা বলেছে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। এখন যদি কিছু আপনার বিভিন্ন জায়গা থেকে সংযোজন করা ব্যক্তি, কেউ ছিলেন আমেরিকাতে, কেউ ছিলেন আপনার ইউরোপে, কেউ ছিলেন আপনার এশিয়াতে, এই বিভিন্ন স্ক্যাটার্ড ভাবে ছড়াছড়ি ব্যক্তিগুলোকে এনে আপনারা এখন দাবি করতেছেন আপনারা ইলেকশন করবেন জুন মাসের মধ্যে। তো বাবা, আপনারা যখন ইলেকশন করবেনই, ডেট বলেন। হোয়াট ইজ রেস্ট্রিক্টিং ইউ ফ্রম দ্যাট? কোনো সমস্যার কথা না, আপনি চলে যাবেন, চলে যান, 30 জুনের পরে চলে যান, বুঝলাম যে ইউ ডোন্ট ওয়ান্ট টু স্টে এনি ফার্দার, ভেরি ক্লিয়ার, গুড। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম টু টেল দ্য ডেট? কারণ এই যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, এদেরকে তো প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিতে হবে না, আপনি বলবেন না কেন? এটা তো গোপন করার কোনো বিষয়। আপনি বলেন যে হ্যাঁ আমি ডিসেম্বরের 22 তারিখে নির্বাচন করবো না, 28 তারিখে নির্বাচন করবো, অথবা আপনি জানুয়ারির 5 তারিখে নির্বাচন করবেন, এপ্রিলের 20 তারিখে নির্বাচন করবেন, গিভ দ্য ডেট। হোয়াট ইজ রেস্ট্রিক্টিং ইউ ফ্রম ডুইং দ্যাট? অথবা হঠাৎ করে একদিন আপনি বলবেন যে আমার ভালো লাগতেছে না, আমি ম্যানেজ করতে পারতেছে না, আই এম টু লিভ, তখন একটা কেওয়াস ঘটাবেন। এগুলা করার জন্য তো আসলে আপনি ম্যান্ডেটেড না। আচ্ছা, আমরা তাহলে ওই গত সপ্তাহের ঘটনাগুলো একটু লুক ব্যাক করি, যে ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবর। হুম, তারপরে সেনা ও বিএনপির সঙ্গে একটা মনে হলো আপাতত দূরত্ব তৈরি হয়েছে সেনাবাহিনী বা সেনাবাহিনী প্রধানের সঙ্গে। হুম, তারপরে আবার রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সভা হলো আলাদা আলাদা করে, এবং অন্যান্য শোনা যায় যে অন্যান্য উপদেষ্টাদের অনুরোধে তিনি পদত্যাগ করলেন না। তো এরপরেও আপনার কি মনে হয় যে এই মিটিং গুলোর পরে পূর্বের অবস্থার কি বিশেষ কোনো পরিবর্তন হয়েছে, যেটা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল এবং অধ্যাপক ইউনূস চাপ অনুভব করলেন এবং পদত্যাগের কথাও শোনা যাচ্ছিল? আচ্ছা। তো তাহলে আমাদেরকে আবার একটু পেছনে দিকে যেতে হবে যে কেন এই বিষয়গুলো সামনে এসেছে। হুম, হুম, আমরা বেশ, আপনিও জানেন যে বর্তমানের যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটে কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে যারা একটা ভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শ নিয়ে অগ্রসর হচ্ছেন। তাদের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ফর লজিক্যাল রিজন, তারা বিএনপিকেও একেবারেই আপনি ডিমিনিশ করতে চায়, তারা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে ডিমিনিশ করতে চায়, এবং তারা সামরিক বাহিনীর যেই অথবা সশস্ত্র বাহিনীর যে ধরনের প্রভাব আছে রাজনীতির উপরে বাংলাদেশের, সেটাও খর্ব করতে চায়, হুইচ ইজ ভেরি লজিক্যাল। এ ধরনের প্রভাব আসলেও থাকা উচিত না। কিন্তু এ ধরনের প্রভাবকে আপনি যখন ডিসকেলেট করবেন, এটা যখন আপনি এটা তো কমাতে হবে গ্র্যাজুয়ালি। আপনি আসবেন হঠাৎ করে এটাকে কেটে ফেলবেন, এটা আসলে হয়তো হয় না। একটা একটা জিনিস যেহেতু হয়ে আসছে বছরের পর বছর, বিভিন্ন মেজার আপনাকে নিতে হবে। আপনার সামরিক বাহিনীর মধ্যে এখন এই যে এত রকমের যে আমরা কথাবার্তা বললাম, আপনার দেশের সামরিক বাহিনীর সংস্কার নিয়ে কিন্তু আমরা কেউ কোনো কথাবার্তা কখনো বলিনি। বলা দরকার ছিল, অনেক কিছুই আছে যেগুলো হওয়া দরকার ছিল। সামরিক বাহিনীর ভেতরে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স যেটা আছে, এটার পাওয়ার স্ট্রাকচার কিভাবে আপনার চেঞ্জ করা যায়, এটা যে কেবলমাত্র প্রধানমন্ত্রীর অধীনে থাকে, এটাকে অন্য কোনো মন্ত্রণালয় অথবা অন্য কোনো একটা খাত ক্রিয়েট করে এটার পাওয়ারটা একটু ডিসেন্ট্রালাইজ করতে দেওয়া যায় কিনা, এগুলো নিয়েও আমরা তেমন কোনো আলাপ লক্ষ্য করি না। ইউর ইনভাইটিং পলিটিক্যাল পার্টিস ফর দেয়ার কমেন্টস, এবং ওইখানে
আপনি ভালো করেই জানেন যে ডেমোক্রেটিক কোনো পলিটিক্যাল পার্টি কি কি অ্যাকসেপ্ট করবে, কি কি অ্যাকসেপ্ট করবে না, আবার সেগুলোকে পাবলিসাইজ করে ওদেরকে ডেমোনাইজ করার চেষ্টা করতেছেন। দিস আর কাইন্ড অফ ফানি। সো গোয়িং ব্যাক টু দ্যাট, যে সামরিক বাহিনীকে পলিটিক্স থেকে আলাদা করা প্রয়োজন, কিন্তু এর আগে সামরিক বাহিনীর ভেতরে যে রাজনীতিকরণ করা হয়েছে গত 15-20 বছর ধরে, এটাকে বন্ধ করতে হবে। আপনাকে তো এখন আবার এটার জন্য আপনি খুঁজে খুঁজে ধরেন আপনি এরকম 500-700 মিলিটারি অফিসারকে তো আপনি ফায়ার করে দিতে পারেন না। ইউ হ্যাভ টু কাম আপ উইথ স্ট্র্যাটেজি, আমরা কিভাবে আমাদের ভেতরে যে বিভাজন আছে, ডিফারেন্স আছে, এগুলোকে ঠিক করতে পারি। আপনার ক্যাবিনেটে এমন কিছু ব্যক্তি আছে যারা সারাদিন চিফ অ্যাডভাইজারের কাছে এই যে সেনাবাহিনী প্রধানের নামে বিশুদ্ধার করতে থাকে, বিএনপির নামে বিশুদ্ধার করতে থাকে, অমুক পার্টির লোকজনের নামে বিশুদ্ধার করতে থাকে। এই লোকগুলোর বিষয়ে আমরা জানি। তো এবং এই লোকগুলোর মধ্যে বিদেশে এক জনৈক এক ব্যক্তি আছে, বসে বসে সারাদিন গালিগালাজ চলতে থাকে, সারাদিন উল্টাপাল্টা কথা বলতে থাকে। সে আবার বলে যে আমার পীর সাহেব হচ্ছে ওই যে কি জানি বলছে এনএসএর রজার রহমান নাকি, রজার রহমান নাকি খলিলুর রহমান। হ্যাঁ, তো আপনার আপনার দোস্ত হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনার চেলা অথবা সাগরাদ হচ্ছে ওইখানে এক লোক সোলেমান, ল্যাংটা সোলেমান, সরি সরি আমি ল্যাংটা সোলেমান বলছি। হ্যাঁ, তো এখন সে ভিডিও বানাচ্ছে, গালি দিচ্ছে, আপনি আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এন্ড ইউ এক্সপেক্ট দ্য আর্মি টু বি ভেরি ফান অ্যাবাউট দ্যাট। এটা কি কখনো হয়? আপনি একদিকে এই ভদ্রলোককে প্রভোগ করবেন, এই যে ওয়াকার সাহেবকে, আর একদিক দিয়ে ওইখান দিয়ে গিয়ে আপনার বন্ধুকে বানাবেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এটা কেন করেন? এন্টাইজ করার জন্য তো। আচ্ছা, একটু খোঁচায় দেখি নাকি এত তারপরে ওই ব্যাপারগুলো যে রাখাইন করিডোর এবং অন্যান্য বিষয়গুলো যেটা মনে হলো, এই সমস্ত জিনিসগুলো এখন যে সে বলতেছে সেগুলো করে নাই। শুধু আপনি যখন বুথের সাথে দেখা করতে গেছিল কবে, এপ্রিল মাসে নাকি কখন, তখনই তো সেগুলো বলে আসছে। এখন বললে হবে যে আমি এগুলো কখনো বলি নাই? আপনি একটা জিনিস উঠা দিবেন, একটা হাইপ উঠা দিবেন, তারপরে বলবেন যে না এটা কখনো বলি নাই। আপনার মাথার মধ্যে আসবেই বা কেন? তবে এটা আপনার কাজই না তো। এটা তো এগুলো তারপর আপনার কাজ না রে ভাই, আপনার বুঝতে হবে তো ইউ হ্যাভ এ ডিফারেন্ট থিং, তাই না? তো এগুলো আস্তে ধীরে বিভিন্ন পার্টির সাথে, এবং যদি করতেও চান, you ask for all the parties, আপনি you ask for a consultation, you ask for a public consultation, sit down with the armed forces। আপনি এগুলো কিছু করেছেন? আপনার মাথা থেকে যা আসবে আপনি তাই করতে চাবেন, এটা তো এইভাবে হয় না। ইট ইজ স্টেট ক্রাফট। এটা তো ব্যাংক না, এটা তো কোনো এনজিও না, এটা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না, এটা একটা বিশাল বড় রাষ্ট্র। আয়তনে ছোট হলেও আমাদের তো দেশের জনসংখ্যা 17-18 কোটি। আপনি এখন দেখেন এনবিআর লোকজন কাজ করছে না, সচিবালয়ের মধ্যে স্থবিরতার সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের ব্যুরোক্রেসি কতটা ক্রিটিক্যাল, কতটা আপনি এই ক্রিটিক্যাল জিনিসের মধ্যে আপনি ঢুকে 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 এখন সার্জারি করতে গেছেন। সার্জারি করার জন্য আমার পয়েন্ট হলো যে সংস্কার কমিশনগুলো হয়েছে, প্রতিবেদনগুলো আমাদের কাছে আছে। সংস্কার হয়েছে কিনা আদৌ? কমিশন, আমি বলছি যে কমিশন হয়েছে, তারা প্রস্তাব করেছে, সেগুলো আমরা সবার সঙ্গে আলাপ করে কোনগুলো কোনগুলো করা যাবে সেটা নির্ধারিত হবে। কিন্তু সবগুলো তো আমরা এখন করতে পারবো না। এগুলো তো নির্বাচিত সরকার, কতগুলো আছে শর্ট টার্ম, কতগুলো আছে লং টার্ম। তারপরে শর্ট টার্মের মধ্যেও সবগুলো কিন্তু অনির্বাচিত সরকার করতে মানে সক্ষম না আর কি, মানে ম্যান্ডেটটা সেভাবে নাই। ফলে নির্বাচন ভালো করার জন্য একটা ভালো নির্বাচনের, অনেকদিন নির্বাচন হয়নি, নির্বাচন কমিশন ভুলিয়ে গেছে হয়তো কিভাবে একটা ভালো নির্বাচন করতে হয়। সেসবের জন্য বেশি মনোযোগ দিয়ে ভালো নির্বাচন করে তারপরে নির্বাচিত সরকারের উপর আমরা চাপ রাখবো। আমরাই জানি যে সিভিল সোসাইটি আমরা সবাই মিলে চাপে রাখবো তারা যেন সংস্কারগুলো বাস্তবায়ন করে। এছাড়া তো আমি কোনো অল্টারনেটিভ দেখি না যে একটা অন্তর্বর্তী সরকার সব তো করতে পারবে না, করার দরকারও নেই। তারা মনে করছে যে যেমন ধরেন পুলিশ রিফর্ম কমিশন খুবই ফানি, যে পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করলে হয়তো পুলিশ চেঞ্জ হয়ে যাবে। আর পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করার পাশাপাশি ইউনিফর্ম চেঞ্জ করে আপনি কি বেসিক্যালি আপনি কি এস্টাবলিশ করলেন যে এটাকে দেখতে ডিফারেন্ট লাগতেছে, তাহলে তো এদের যে কার্যকলাপ আছে এগুলো আমাদের চেঞ্জ আনতে হবে না? আপনি পুলিশের একটা ওভারসাইট কমিটি করা দরকার। পুলিশের যে ভিতরে আপনার বিভিন্ন রকমের ইস্যুজ আছে, ওদের প্রমোশন নিয়ে অনেক ইস্যুজ হয়, ভালো অফিসাররা প্রমোশন পান না। আপনার যারা পলিটিক্যালি কন্ট্রোল অথবা পলিটিক্যালি বায়াস লোকজন আছে তারা এসে পুরো এসে দূরে বসতেছেন। আপনি পুলিশের ভিতরে লোকজন থাকা সত্ত্বেও বাইরে থেকে রিটায়ার্ড হয়ে গেছে এই সমস্ত লোকজনকে নিয়ে এসে ইভেন প্রমোশন পর্যন্ত দিয়ে দিচ্ছেন। হাউ ফানি ডাজ ইট লুক? একটা লোক যে রিটায়ার করে চলে গেছিল সার্ভিস থেকে তাকে নিয়ে আসছেন আপনি। এই যে বিতর্কিত লোকজন, এই যেমন আপনার খোদাবক সাহেবের মতো লোকজনকে নিয়ে আসছেন, তারা যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। লুক এট দ্য স্বরাষ্ট্র সচিব। ফাইন, যে এই স্বরাষ্ট্র সচিব আসলে কে, তার বিষয়টা অ্যাকচুয়ালি কি? আপনি বলতেছেন যে সালাউদ্দিন সাহেব আপনার ইন্ডিয়াতে চলে গেছে, হি ইজ এ ব্লাডি র এজেন্ট। এখন যদি সে র এজেন্ট হয়ে যায়, আমরা বাস্তবতা আমরা জানি, এন্ড আই মিন নো ডিসরেসপেক্ট, অর আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাচ্ছি না। ইলিয়াস আলী সাহেব আপনার গুম হয়েছিলেন, এখন যদি উনি হঠাৎ করে যদি কখনো এরকম হয় উনি চলে আসছেন 1 সপ্তাহ পরে বাংলাদেশে ফেরত, বললেন যে আমাকে এতদিন ভারতের জেলে আটকে রাখা হয়েছিল, তাহলে আপনি বলবেন যে ওরা এতদিন 11 বছর বসে বসে ভারত ট্রেনিং দিচ্ছে? বলেন, কত বাংলাদেশে এত শত শত লোক গুম হয়ে চলে গেছে, এরা যদি কেউ না ফিরে আসে, এখন যদি কোনো ননসেন্স প্রশ্ন তুলে যে সে রয়েট এজেন্ট হয়ে গেছে, হাউ ফানি এন্ড হাউ স্টুপিড ডাজ ইট সাউন্ড? একটা ভালো প্রশ্ন এসেছে যে চাপ দিয়ে নির্বাচিত সরকারকে দিয়ে কি এসব করা সম্ভব কিনা? চাপ দিয়ে তো তাদেরকে এগুলা চাপটা দিতে হবে, কিন্তু তাদের তো নিজস্ব একটা আপনার সেলফ কনসিয়াস থাকা দরকার যে আমাকে এই কাজগুলো করতে হবে, আমি আসছি এখানে। এই যে ধরেন নির্বাচন যে আপনি করবেন, নির্বাচনের কেন্দ্রগুলোতে আপনি সংস্কার করেন, কোথাও মানুষজন ভোট দিতে যাবে, বাংলাদেশের এরকম প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে লোকজনকে আপনি ভোটে করে যেতে হয় ভোট দেওয়ার জন্য প্রপার, এখানে ওগুলোকে খুঁজে বেড়ান। আপনি কাকে ইলেকশন অফিসার হিসেবে ঠিক করবেন, এগুলো খুঁজে। আমরা তো এই ধরনের কোনো মুভমেন্ট দেখছি না।
আমরা যা মুভমেন্ট দেখছি সেটা হচ্ছে যে একটা নতুন গঠিত সরকারি একটা পার্টি, সরকারি পার্টি বলে দিচ্ছিলাম আমি, সরি ফর মাই স্লিপ অফ টাং। এই পার্টির ছেলেপেলেরা বিভিন্ন সচিবালয় যাচ্ছে, এই করে বেড়াচ্ছে। আরে ভাই আবার বলতেছে যে আমাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। ভাই সরকার গঠন করলাই তোমরা, তোমরা বলতেছো সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, তোমাদের লোকজন আছে সরকারের ভিতরে, এক পার্টি বাইরে যায়, আরেক পার্টি লাইক বাইরে থাকা পার্টি বলে ওদের সাথে কোনো সম্পর্ক নাই, আমার রাত্রেবেলা সবই একসাথে দিলে দিয়ে আপনি মেরেছিলে আড্ডা দিচ্ছে। এই যে রিভার্স টেকনিক অথবা রিভার্স ন্যারেটিভ ক্রিয়েট করার যে একটা প্রবণতা, দিস ইজ অলসো এ হলমার্ক অফ এ সার্টেন কাইন্ড অফ পিপল। এটা এটা আমরা জানি। এগুলো তো আমরা তো এমন না, আমরা তো অন্ধ না যে অথবা মূর্খ অথবা দেখি নাই, আমরা তো দেখে আসছি রে ভাই এগুলো তো। সো প্লিজ ডোন্ট ট্রাই টু ফুল পিপল, এগুলো করে আপনার কি আরো হাস্যকর হয়ে যাবেন। আপনি কি মনে করেন যে এনসিপি কে নিয়ে যে সম্ভাবনা দেখা দিয়েছিল এনসিপি হবার আগে ছাত্র নেতৃবৃন্দ, সেটা কি অনেকখানি ডাইট ডাউন হয়ে গেছে, মরে গেছে, নাকি এটা এখনো কিছু না, জীবিত নতুন আছে? একটা পার্টি তারা করেছে, এই পার্টিটাকে আসলে অনেকেরই আশা আশা ছিল ওদেরকে ঘিরে। আমরা আমার অনেক, আমার অনেক আশা ছিল। অনেকের মতো আমার অনেক আশা ছিল, কিন্তু তাদের কার্যকলাপ, হুম, আমি এটা আগেও বলেছি যে পেছন থেকে প্রম্পট যাদেরকে করা হয়, আপনি প্রম্পট করে করে তো পলিটিক্যাল পার্টি চালাতে পারবেন না। আপনার নিজের মধ্যে মেধা থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, নিজের নিজের মধ্যে ওই উইজডমটা থাকতে হবে। পেছন থেকে আপনি একটা বলে দিলে আপনি সামনে এসে ওটাকে বলতেছেন, দেন আপনি বুঝতেছেন না অ্যাকচুয়ালি আপনার বয়ানের জন্য কি হচ্ছে। আপনি একটা বয়ান শিখে দেওয়া হয়েছে যে, অথবা একটা বয়ান আপনার ভিতরে ইনস্টিল করে দেওয়া হয়েছে যে না ইউ গো অ্যান্ড টেল দিস, অথবা 4-5 জন একটা বোর্ড বসে আপনাকে বলা হয়েছিল যে টুমরো দিস ইজ স্টেটমেন্ট ইউ গাইজ উইল গিভ, অথবা পরবর্তীতে আমাদের লক্ষ্য হচ্ছে এই বোর্ড এই। কারা? আপনি যে গ্যাং এর কথা বলেন সেই গ্যাং কি একই বোর্ড? অবশ্যই, অবশ্যই এদের তোকে তৈরি তো করে আনছে ওই চক্র, তৈরি করে এনেছে না তো এদেরকে তো ধরেন। আমি আরো বলবো যে এদেরকে একরকম বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। হুম হুম। বিপদের, এখন আমি জানি যে ওদের দুই একজনের সাথে ওদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, কারণ এরা হয়তো বুঝতে পারতেছে যে তাদেরকে দিয়ে যেটা করার চেষ্টা করা হচ্ছে এটা অত্যন্ত ভুল একটা কাজ হচ্ছে। তারা এটা না শুনলে এখন ওদেরকে আবার ট্রাভেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, ওদের বিভিন্ন জিনিসপত্র এই রাইট লেফট লিক করে দেওয়া হচ্ছে, বিকজ দ্যাট দোজ পিপল যাদেরকে তারা পছন্দ করতেছে না ওদেরকে যেন তারা পুশ করে দিতে পারে কোথাও। আমি লাইক আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট এন্ড আই হ্যাভ অল দ্য ফ্যাকচুয়াল এভিডেন্সেস। আমি নরমালি বাজে কথা তো বলি না, এবং যাদের বিষয়ে বলছে তারা ওটা জানে। হুম হুম। অনেক কিছু হয়তো আমি বলতে পারি না অনেক রেস্ট্রিকশনের কারণে, অথবা অনেক কিছু ভাবে বলা যায় না, হুম হুম। কিন্তু পুরো জিনিসটা এখন বেশ স্পষ্ট কারা কোন দিক দিয়ে কি করতেছে, কেন করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, কাদের সাথে ওয়ামির লিঙ্ক আছে। ওয়ামি ইজ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মুসলিম ইউথ, কাদের সাথে আপনার টার্কি বেস আপনি গুলেনিস্টদের একদিক দিয়ে যোগাযোগ আছে, আবার ওখানে একে পার্টির সাথে যোগাযোগ আছে। ইট ইজ এ ভেরি ইউনিক থিং যে যারা গুলেনিস্ট, গুলেনিস্টদের সাথে ওদের যোগাযোগ, আবার একে পার্টির সাথে আবার যোগাযোগ। এরা আবার ফান্ডিং করে বাংলাদেশে একটা পার্টি, যে পার্টি বিষয়ে কিছুদিন আগে আপনার লেখালেখি করছি, ওইখান থেকে টাকা পয়সা পায়, ওইটা টাকা নেয় হচ্ছে আবার ওই ছোটর নামে যে একটা বাটপার লোক আছে, ওই ওই বাটপার আবার টাকা পয়সা নেয়। এই যে চক্রটা, ইট ইজ এ ভেরি ফানি চক্র, এবং এর মধ্যে গৌতম দাস নামে এক লোক আছে। ইফ ইউ, যাদের কথাবার্তা বলছি, যারা শুনছেন, যারা এদেরকে চেনেন, তারা খুব ভালো করে জানেন যে আমি কি বলছি, কেন বলছি, কাকে কাকে কানেক্ট করছি। তো এগুলা দয়া করে এগুলো করা বন্ধ করেন, বিকজ এন্ড অফ দ্য ডে আপনারা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাবেন, এটা তখন আর শোধরানোর হয়তো কোনো উপায় থাকবে না, এবং একেবারে চরম মূল্য সবাইকে হয়তো দিতে হতে পারে আর কি। এখন আপনি কি তাদের কি বলে যে একজন অগ্রজ হিসেবে তাদের উপর থেকে আশীর্বাদের হাত সরিয়ে নিলেন, নাকি কিংস পার্টি বলে অবজ্ঞা করবে না করতে না, আমি থাকবেন? আমি মেন্টর হতে আশীর্বাদের হাত, চেয়েছেন কখনো? আমার আশীর্বাদের হাত কিছু এখানে কিছু নেই। আমি ধরেন যাদের যাদের সাথে আমার কথাবার্তা হয়েছে আমি সবসময় ভালো পরামর্শ দিয়ে আসছি। এখন হুম যাদের অলরেডি ব্রেন ওয়াশ হয়ে গেছে তারা তো আমার কাছে এসে ভালো মানুষই করবে, যে ভাই আপনি একটু বলেন, ভালো কথাবার্তা বলেন। আমি তো বলছি না, ভালো কথাবার্তা বলা, ঘন্টার পর ঘন্টা ভালো কথাবার্তা বলছি। হুম। তারপরে যখন দেখি আবার একই মিস্টেক করতেছে, ভাই এটা ইট ইজ নট মাই জব টু মেন্টর ইউ, রাইট, দ্যাটস ট্রু। তাই না? আই ক্যান গিভ ইউ অ্যাডভাইস, আই ক্যান সাজেস্ট ইউ, আই ক্যানট মেন্টর ইউ। পিপল হু হ্যাভ মেন্টরড ইউ অলরেডি মানে হ্যাভ মেড আপ যারা দেয়ার মাইন্ড। মেন্টর হিসেবে তাদের চালনা করছে সবাই যে একই রকম করে এগিয়ে গিয়ে তাদের চালনা করতে আগ্রহী হবে তা তো না, কারণ না না না, আর এটা আমার কাজও না তো। না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন আমি আরেকটা জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা আরেক গ্রুপের কথাই আমি বলবো যে আম, যে যে ফার রাইট একটা শক্তি কিন্তু বাংলাদেশে রাইজ করছে, সেটার মিক্সে আছে ধরেন জামাত ইসলামের একটা অংশ, হুম, হেফাজতে ইসলাম, আবার আপনি হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, তার একজন ক্ষমতায়িত এখন এই মুহূর্তে, সেটা নিয়ে প্রচুর লিখছেন। হুম, তো আমার কাছে কেন জানি মনে হয় যে ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের এই ধরেন যে বিএনপির যে আচরণ, সেটা আমার কাছে অপেক্ষাকৃত সেম মনে হয়। লেফট পার্টিগুলোর কি বলবো ভূমিকা খুব দৃশ্যমান না, শক্ত নয়, কিন্তু ফার রাইট গ্রুপের তাদের মধ্যে নানান ধরন থাকলেও এক ধরনের আবার আমব্রেলা একটা রাইজ হচ্ছে, এবং এই রাইজটা যতটা না অর্গানিক তার চাইতে বেশি একটা জোর আরোপের ব্যাপার আছে। এবং ধরেন একটা উদাহরণ দিই, এটা আমি খুব দেখলাম যে সবাই মিলে আন্দোলন করলো হাসিনার পতনে, কিন্তু ফার রাইট গ্রুপ নানান সূত্র থেকেই তারা দাবি করা শুরু করলো এটা তাদের সাফল্যটাই মূলত এখানে, এই ইউনূস সরকার যেন তাদের সরকার, এবং সেই রকম করে তারা সোসাইটিতে নানান ধরনের অ্যাক্টিভিটি শুরু করলো, মেয়েদের চলাচল সীমিত করা, আদিবাসী এবং মাইনরিটিদের অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়া, মানে পক্ষে না থেকে বিরুদ্ধাচরণ করা, এবং যাকে তাকে ইসলাম বিদ্বেষী শাহবাগী যখন তখন বলে দিচ্ছে। এইভাবে যে একটা সমাজে যে একটা কিছুটা মিক্স অফ লিবারালিজম অ্যান্ড মিক্স অফ কনজারভেটিজম, এই যে বাংলাদেশের সোসাইটির যে একটা ধরন, সেটা কিন্তু পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি এই গ্রুপ কি ইউনূস সরকার দ্বারা প্যাট্রোনাইজড হচ্ছে বলে আপনার মনে হয়? এই গ্রুপের সদস্যরা তো ইতিমধ্যেই সরকারের ভেতরে আছে হুম হুম। এবং বাইরেও আছে।
হুম, তো এরা যে সরকারকে আপনার সাপোর্ট করছে না অথবা কোনোভাবে প্যাট্রোনাইজ করছে না, আপনি যেটা বললেন, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। অফকোর্স হুম, তারা এটা করছে। যেমন মোহাম্মদ এজাজ, আমি যার পিছনে কাজ করছি, এজাজ একজন স্বীকৃত হিজবুত তাহরীরের নেতা। এটাতে কোনো মিথ্যা কথা নাই, কোনো কিছু নাই। আমি বিভিন্ন রেকর্ড যাচাই করেছি, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির কথাবার্তা বলেছি। এবং সে খুব শুরুর দিক থেকে 2001-2 সাল থেকে হিজবুত তাহরীরের সাথে ইনভলভ। হিজবুত তাহরীরের যে লিডার ছিল আপনার প্রফেসর মহিউদ্দিন সাহেব, তারপরে গোলাম মাওলা, এরাও স্টেটমেন্ট দিয়েছে। সেটাও 2002-3 সালের দিকে ধানমন্ডিতে একটা মিটিং হয়েছিল, সেখান থেকে এজাজ সহ আর অনেক অ্যারেস্ট করা হয়েছে। তখন তো বিএনপি গভর্নমেন্ট ছিল পাওয়া। 2008 সালে তখনকার যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা লিস্ট করা হয়েছিল, সেই তালিকায় তার নাম্বার ছিল 5 নম্বর। পরবর্তীতে 2014 সালে তাকে আবার গ্রেফতার করা হয়। কি হিজবুত তাহরীরের যে লিফলেট তারা সাধারণত বিতরণ করে থাকে, কারণ দে গট ব্যান্ড ইন 2009। ন্যাচারালি আপনাকে যদি ব্যান করা হয় যে একটা ব্যান পার্টি লিফলেট ডিস্ট্রিবিউট করার চেষ্টা করা হচ্ছে অথবা ফান্ডিং করার চেষ্টা করছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। এখন যেটা করার চেষ্টা করা হয়েছে এরপরে, যে হাসিনার আমলে গ্রেফতার। এখন হাসিনার আমলে সব গ্রেফতারি তো আর অনৈতিক ছিল না। প্রয়োজন ছিল এরকম গ্রেফতারি তো ছিল, এরকম মামলা হুম, তো ছিল। আপনাদের সব একেবারে না, সব বাতিল করতে পারেন না তো। বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ছিল না, জঙ্গিবাদ যে বাংলাদেশে ছিল, এটা তো হুম, আপনাকে একসেপ্ট করতে হবে। এটা তো এখনো আছে। ইট ইজ রাইট, দেয়ার সামহার। রাডিকালিস্ট গ্রুপ নাই এরকম তো কোনো দেশ নেই যে আমি এই দেশে আছি, ইউকেতে আছি, ইউকে এখানেও আছে। আন্ডারলাইন যেগুলো আছে আন্ডারগ্রাউন্ডে, দে এক্সিস্ট। এটা তো অ্যাকনোলেজ করতে হবে। এখন অ্যাকনোলেজ করে আপনি এটাকে উপরের দিকে উঠতে দিবেন না নিচের দিকে নামতে দিবেন, দ্যাট ইজ আপ টু দ্য গভর্নমেন্ট টু ডিসাইড। এখন যদি সরকার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেটা আমি কনফার্ম করেছি বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে, যে কোনো রকমের ভেটিং হয় নাই, কোনো রকমের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়া হয় নাই। আপনি পছন্দ করলেন একজনকে এনে গিয়ে বসা দিলেন, বসে দেওয়ার পরে লোকটা কি করছে, বিভিন্ন রকমের কন্ট্রাক্ট ম্যানিপুলেশন করতেছে, এমন বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করতেছে। এই লোক তো হিজবুত তাহরীরকে যেন নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই চেষ্টাও করছে। খোঁজ নিয়ে দেখেন আপনি, উপদেষ্টাদের একজন নিজে চেষ্টা করছে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সে অ্যাপ্রোচ করেছে যে কনসালটেশনের জন্য কিভাবে এইটার তালিকা থেকে হিজবুত তাহরীরকে বাদ দেওয়া যায়। হিজবুত তাহরীর ইজ এ ব্যান্ড অর্গানাইজেশন। ইট ইজ নট অনলি ব্যান্ড ইন বাংলাদেশ, ইট ইজ ব্যান্ড ইন দ্য ইউএস, ইট ইজ ব্যান্ড হিয়ার ইন দ্য ইউকে অ্যাজ ওয়েল। আরো পৃথিবীর আরো বেশ কয়েকটা দেশে এটা ব্যান্ড ফর টেরোরিজম অ্যান্ড আপনার র্যাডিকালাইজেশন অ্যাক্টিভিটিজের জন্য। তো এটা তো আর এমন না যে শুধুমাত্র বাংলাদেশে ব্যান্ড হয়েছে, এন্ড দে আর ব্যান্ড ফর ভেরি গুড রিজন। হুম, তাই না? এখন হুম, এরকম একটা সংগঠনের লোককে আপনি গিয়ে ওখানে বসা দিলেন, এবং এই লোককে মুভ করার জন্য আমরা কোনো রকমের তৎপরতা দেখছি না, বরং একে অ্যাপয়েন্ট করার জন্য এক এক ছেলে উপদেষ্টা আসিফ, সে গিয়ে তাকে আবার রিকমেন্ডেশন লেটার দিয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো এরকম কিছু তো হতেই দেওয়া উচিত ছিল না। তো আবার আমরা যে প্রবণতা আমরা দেখছি বাংলাদেশে, যে ধরেন আপনার নারীদেরকে নিয়ে নারী কমিশনের বক্তব্যকে খারিজ করে দিয়ে একটা মোর্চা হলো। মোর্চায় এনসিপি লিডার হাসনাত গিয়ে ওখানে দাঁড়ালো, আরেক পত্রিকার সম্পাদক, 21 পদক বিজয়ী সম্পাদক, সে গিয়ে ওখানে দাঁড়ালো। তারা যে ধরনের কথাবার্তা ওখানে উচ্চারণ করলো, আই হুম, ফিল অ্যাশেমড। রাইট। হাসনাত তো চিন্তা করা দরকার ছিল দ্য কন্ট্রিবিউশন অফ ওমেন ইন দ্য জুলাই মুভমেন্ট। আপনি এবং পলিটিক্স এরা কি করতেছেন, এরা কি নির্বাচনের কথা ভাবে না? কারণ না না 50% আমার ওমেন কথা ভোটার হলো, তো আছেই। তাদেরকে অ্যান্টাগনাইজ করে তারা কি কি না পলিটিক্স করে? তারা যে পপুলিস্ট একটা আইডিয়াকে, ওরা যদি যে ঘাটেই পানি পাচ্ছে, যে হুম, ওরা দুটা মিষ্টি কথা বলে অথবা গালে দিয়ে আসলে হয়তো একটা মার্কেট পাবো, ইউ আর নট গোয়িং টু গেট ইট বারিস। ইউ উইল নট বি লাইক বাই অল দ্য কোয়ার্টার্স, ইউ নিড টু বি লাইক বাই পিপল। রাইট। তাই না? আপনি বেফাস কথাবার্তা বলে ফেলবেন, আপনি সামরিক বাহিনীর সাথে একটা সংঘাতময় পরিস্থিতি করে সৃষ্টি করবেন, সেনাবাহিনীকে গালি দিবেন, গালিগালাজ করবেন। ভাই, ইট ইজ নট ইউরোপ। এটা একটা দক্ষিণ এশিয়ার একটা দেশ, এটা এটা পশ্চিমা কোনো দেশ না। পশ্চিমা দেশেও যে কিপ দ্য সিকিউরিটি এজেন্সিজ অ্যাপার্ট ফ্রম দি স্টেট অ্যাপারেটাস, বাংলাদেশেও বিষয়টা যেটা হয়ে আসছে, পলিটিক্যাল পার্টি এবং মিলিটারি অ্যাপারেটাস, সিকিউরিটি এজেন্সিস পাশাপাশি সবসময় এখানে আপনার কাজকর্ম করে আসছে, একটা আরেকটার সাথে সংযুক্ত সম্পৃক্ত। হুম, আপনি এটাকে ছাড়াইতে পারেন, ছুটাইতে পারেন, বাট সময় লাগবে, এবং সেটা করা উচিত। বাট এমন করা উচিত না যে আমি তোরা দেখতে পারি না, তোরা আমাদের খবর দিয়ে আসবো। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। হুম, ভদ্র মানুষের মতো কাজ করতে হবে, বিবেক, বুদ্ধি, রাজনৈতিক ম্যাচুরিটি এসব কিছু প্রয়োগ করে যেটা অ্যাকসেপ্টেবল ওয়ে, সেভাবে সেপারেট করতে হবে। দেশের সভারেন্টি যেটা আছে, সার্বভৌমত্ব, নিরাপত্তা, দেশের স্পর্শকাতর এমন অনেক বিষয় আছে যেগুলোর বিষয় সরকারের সাথে সবসময় নিরাপত্তা এজেন্সিগুলোর আলাপ হওয়া উচিত, আলাপ হয়ে আসছে অতীতে। তারা তাদের সাথে আলাপ করেন নাই, তাদের মতামত না নিয়ে যদি হঠাৎ করে ফর্ম হয় একটা সরকার, যে এখানে বিতর্কিত অনেকেই আছেন, তারা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন যেটা দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, তাহলে তো এটা ঠিক না। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। তো হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রশ্নটা, যে জামাতে ইসলামী কতটুকু এই সরকারের সঙ্গে কতটুকু পার্ট এবং কতটুকু আউট অফ দ্য গভর্নমেন্ট? মানে আমরা তো তাদেরও এক ধরনের সুসময় বলে মনে হচ্ছে। তারা রাজনৈতিকভাবে কতটুকু জানি না, কিন্তু ওই সুসময়টাকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। যেমন ধরেন যে এটিএম আজহারের যে বেকসুর খালাসের ব্যাপারটা, এর মধ্যে কিছু প্রসিডিউরাল ফ্লজ আছে সম্ভবত, আইনগত। মানে বিচারকের সামনে যদি দুর্বল কেস আছে, তিনি তো বিচারের রায়টা সেভাবেই দেবেন। কিন্তু এটা কি শুধু ততটুকুই, নাকি আরো একটা হেজেমনিক ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে, যে তাদের ব্যাপারে ছাড় দেওয়ার সরকারি এক ধরনের সিদ্ধান্ত আছে কিনা? আপনার কি মনে হয়? বাংলাদেশের বিচার বিভাগ তো আসলে কখনোই আপনার নিরপেক্ষ ছিল না। নিরপেক্ষ মানে কি, যে সবসময় সরকারের পারপাসটাই সার্ভ করে আসছে, এবং পপুলিস্ট যেগুলা ডিসিশন
সে সমস্ত সিদ্ধান্ত সবসময় সরকার নিয়ে আসে। তারপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়, এটার অনেক কিছুই বেশ বিতর্কিত ছিল, এবং ওই বিতর্কিত ট্রাইব্যুনালের মাধ্যমে অনেককেই এমন শাস্তি দেওয়া হয়েছে যেখানে হয়তো শাস্তিটা ওরকম করা উচিত ছিল না, এবং বেশ কয়েকটা ডিসিশন আপনার পলিটিক্যালি মোটিভেটেড ছিল। এখন আজহার সাহেবের ক্ষেত্রে যদি কোনো রকমের বিচারিক ফ্লস থেকে থাকে, এটা আমার মনে হয় একটু এলাবোরেট করা দরকার ছিল, পাবলিকের কাছে আরো একটু তুলে ধরা দরকার ছিল যে এখানে ফ্লস গুলো কি কি ছিল, কেন একটা রিট্রায়াল করা দরকার, এবং মানুষের আরো বেশি জানা দরকার ছিল। মানুষ তো জানেন অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, অল অফ আ সাডেন উই গট টু নো দ্যাট হি ইজ গোইং টু গেট রিলিজ। আপনি দেখবেন যে সাধারণ লোকজনের মধ্যে কিন্তু এই বিষয়ে তেমন একটা পড়াশোনা নাই। হ্যাঁ, আমরা হয়তো জানছি গত কয়েক সপ্তাহ আগে থেকে, এক দেড় মাস আগে থেকে, দিস ইজ গোইং টু হ্যাপেন এন্ড উই নিউ দ্যাট হি উইল বি রিলিজ। আচ্ছা, এটা অলরেডি ইট ওয়াজ কমন নলেজ, অনেকের মাধ্যমে ইট ওয়াজ লাইক অনেকের মধ্যে ইট ওয়াজ কমন নলেজ। হ্যাঁ, জামাত ইসলামের তো অবশ্যই ইনফ্লুয়েন্স আছে সরকারের ভেতরে, বেশ ভালো রকম ইনফ্লুয়েন্স আছে বলে আমি জানি। তো এখন আবার অন্য যে পার্টিগুলো আছে যাদের সাথে জামাতের আদর্শিক কোনো মিল নাই, এরা এবং জামাত ইসলামীকে একরকমের মাখিয়ে ফেলা হচ্ছে। এটা করে আমার মনে হয় জামাত ইসলামিক যে পলিটিক্স আছে ওদের রাজনীতিটাও বেশ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বিশেষ শ্রেণীর কাছে, একটা বিশেষ গোষ্ঠীর কাছে জামাত ইসলামী আমার মনে হয় ভুলভাবে পোর্ট্রেট হয়ে যাচ্ছে। সেই কাজগুলো ওদের নিজেদের অবস্থান থেকে এসেই ক্লিয়ার করা দরকার। যেমন আপনি যদি অ্যালাউ করেন আমি এই এটি মাঝারি কেসটা আমি বেস্ট জ্যোতির্ময় বড়ুয়ার একটা অ্যানালাইসিস পড়ে শোনাই, খুব বড় নয়। ধরেন তাহলে আপনি আমি হাইলাইট করতে চাইবো যে এখানে প্রসিডিউরাল ফ্লটা বেশ খানিকটাই ছিল, এবং সরকার বা তার সাইডটাকে আমরা এখানে দায়ী করতে পারবো মনে হয়। ধরেন একজন আইনজীবী কোনো এক ব্যক্তির মামলা লড়ছিলেন, এক পর্যায়ে ওই ব্যক্তি আইনজীবীর উপর আস্থা চলে যাওয়ায় আইনজীবী পরিবর্তন করেন। পরে যে আইনজীবী মামলার দায়িত্ব নিলেন তিনি আগের আইনজীবীর কৃত কাজের দায়িত্ব অস্বীকার করতে পারবেন না, যেহেতু আইনজীবী নিজে কিছু বলেন না, যা বলেন তার মক্কেলের হয়ে বলেন, তাই সকল কাজ বা বক্তব্য পরে যেই আসুন না কেন তাকে স্বীকার করে নিয়ে কাজ করতে হবে। কিন্তু এটি আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনের কাজের দায়িত্ব নেবেন না। তিনিও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন, এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাছাড়া তিনি যে মুহূর্তে বললেন তিনি আগের প্রসিকিউশনের বক্তব্য সমর্থন করেন না, সেই মুহূর্তে তিনি পেশাগত অসদাচরণের দায়ে অভিযুক্ত হবেন বিধায় তাকে বার কাউন্সিলে পাঠানো উচিত ছিল লাইসেন্স বাতিলের জন্য। সেটা করা হয়নি। আইসিটি ট্রাইব্যুনালের পক্ষে বলা হয়েছে আইন ঠিক ছিল কিন্তু এটি অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে, মানে আগেরটা। আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। এরকম পরিস্থিতিতে আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের কিছুই করার ছিল না। ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো করতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনায় রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না। তো একজন ব্যারিস্টার যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই বিশেষ করে ওই লাইনটা, ওই যে শিশু, আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু, এবং যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা বললেন, এক্ষেত্রে তার মানে হলো সরকার পক্ষের এক ধরনের কি বলবো যে সিরিয়াসনেস এর অভাব হয়তো আমি এখান থেকে পাচ্ছি। হতেই পারে। আচ্ছা, আমি আপনাকে ওই সময়টা একটা একটা শেষের দিকে প্রশ্ন, আমরা আলোচনা করি শেষের দিকে, কারণ অন্য আলাপগুলো হয়ে গেছে যেটা আমি আপনাকে প্রশ্নগুলো করতাম, যেমন হলো আমাকে যেতে হবে, আমার কাজ আছে। আচ্ছা, এখন আপনার কাছে ব্যক্তিগত একটা কেউ অভিযোগ করতে পারে, আমি জাস্ট একটা রিফ্লেকশন আপনার সামনে হাজির করছি যে হাসিনা আমলের সেনাবাহিনী আপনার বিরুদ্ধে কিছু অবমাননাকর কথা বিবৃতি দিয়ে প্রচার করে, কিন্তু বিশেষ করে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের পরে, কিন্তু প্রদস্ত সাংবাদিক হয়ে ওঠার পরে দেখা গেল সেনাবাহিনীতে আপনার সোর্স সবচাইতে ভালো। আবার এখন আপনাকে সেনাবাহিনীর স্বার্থ যদি না বলি ডিগনিটি রক্ষায় আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কথা বলছেন। এই অভিযোগের উত্তর আপনি কিভাবে দেবেন যে আপনি কি সেনাবাহিনীর লোক, নাকি আপনি সেনাবাহিনী অ্যাজ ইনস্টিটিউশন তার ডিগনিটাকে হাইলাইট করতে চান? আর এই ক্যাওটিক পরিবেশ যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা পরিবেশ দূর করতে সেনাবাহিনী আসলে কতটুকু আন্তরিকভাবে কাজ করছে বলে আপনার মনে হয়? আচ্ছা, ইট ইজ আ ভেরি গুড কোশ্চেন। একটা প্রশ্ন ছিল একজন শ্রোতার যে সেনাবাহিনী প্রধান কি এরকম রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা যে এত তারিখের মধ্যে নির্বাচন চাই? Okay, I will take both the questions, but I will answer the first one and the second one. It is a very nice question, and I was waiting for such a question. 2018 সালে আমি যখন আমার নিজের মাইন্ড মেক আপ করি, আমি যখন আমার নিজেকে প্রস্তুত করি যে না আমি যেন নাজিদের এগেইনস্টে আমার কাছে যা তথ্য প্রমাণ আছে এগুলো সামনে আনবো, এর পেছনে কিছু কারণ ছিল। আজিজের সাথে যখন আমার দেখা হয় 2015 সালের দিকে, যখন সে বুদাপেস্টে আসে, আমার রেস্টুরেন্টে খাবার দাবার খায়, এবং আমার সাথে তার পরিচয় হয় এইভাবে যে যেহেতু সে আমার শ্বশুরের সাথে চাকরি করেছে, আমার বাবার সাথে চাকরি করেছে, তাকে বলা হয়েছিল যে বুদাপেস্টে যেহেতু বাংলাদেশের কোনো দূতাবাস নাই, ওইখানে একজন ব্যবসায়ী আছে তার সাথে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, হি উইল অ্যাসিস্ট ইউ ইন রিগার্ড উইথ ধরেন বাংলাদেশি খাবার টাবার অথবা ধরেন ভেহিকেল টেহিকেল কোনো সাইট সিং করাতে গেলে। এবং এই ধরনের সাপোর্ট আমার কাছে অস্ট্রিয়া থেকেও চাইতো প্রায়, যেহেতু বুদাপেস্টে কোনো এম্বাসি নাই, লোকজন আসতো। আজিজের সাথে আমার সেভাবে পরিচয় হয়েছে। দেন তো তার যে দুষ্ট ভাই হারিসকে পাঠানো হলো, আমি চিন্তা না হারিস, কারণ আমাকে তো বলা হয়েছে তার নাম মোহাম্মদ হাসান, এবং আমি যখন দেখলাম যে লোকটা এরকম ঠিক টাইপের লোক না, তখন আই স্টার্টেড ডুইং মাই ব্যাকগ্রাউন্ড চেক। এবং আমার মধ্যে এই প্রবণতাগুলো ছিল, যেহেতু আমি নিজে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এটা আমার কাছে নতুন কোনো কিছু না যে আমি হঠাৎ করে এরকম অনুসন্ধিৎসু হয়ে উঠবো, ইট ইজ নট এ নিউ থিং।
কারণ আমার ব্যবসা ছিল এবং একটা লোককে এখানে এসে ব্যবসা সেট করে দেওয়ার কাজ আমি কি পছন্দ করতেছিলাম না, এবং লোকটার কাজকর্ম ঠিক ছিল না। না, আমি 2016 সালে জানতে পারি যে জেনারেল আজিজকে বাংলাদেশের সেনাপ্রধান করা হবে, এন্ড আই টুক ইট ইন এ ভেরি ফানি ওয়ে। কারণ এই লোককে দেখে একে সেনাপ্রধান করা হবে এটা আমি যখন হেসে উড়াই দিয়েছিলাম, আমি আসলে রাজ্য করি নাই আর কি। যত দিন যেতে লাগলাম দেখলাম যে তাদের নটোরিয়াস অ্যাক্টিভিটি আরো সিরিয়াস হচ্ছে, তারা এদিকে তো করাপশন করতেছে, রাইট লেফট সব দিকে করাপশন করতেছে। এবং আমি দেখে ফেললাম যে 2018 জুন মাসে, না আপনার 2018 শুরু থেকে ঘোষণা দেওয়া হলো যে আজিজ উইল বি দ্য নেক্সট চিফ। তখন থেকে আমি আরো দেখতে থাকলাম অ্যাকচুয়ালি ঘটনাটা কি, এবং দ্য ওয়ে থিংস প্রোগ্রেসড। আজিজ ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ, তার ভাইরা ভয়াবহ রকমের সব কাজকর্ম করা শুরু করলো, এবং আমি তখন বুঝতে পারলাম যে দের ইজ সামথিং দ্যাট হ্যাভ টু ডু। কারণ যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছিল, এই সেনাবাহিনীকে তারা যেভাবে ব্যবহার করতেছিল যথার্থভাবে এক সেনা পরিবারের একজন সদস্য হিসেবে, এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। এবং আমার যারা বন্ধুরা ছিলেন সেনাবাহিনীতে, দে অলওয়েজ মোটিভেটেড মি, ইন্সপায়ার্ড মি, এন্ড রিকোয়েস্টেড মি, দোস্ত সামথিং হ্যাজ টু বি ডান বাই ইউ। তুমি জানো, ইফ ইউ স্ট্যান্ড আপ ইউ ক্যান ডু সামথিং ফর দ্য নেশন। আমি জানতাম যে যদি তখন আমি এটা না করতাম, আজিজ ওয়াজ গোয়িং টু বি দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ অফ বাংলাদেশ, যেটা ইন্ডিয়াতে বিপিন রাওয়াত নামে একজনকে দেওয়া হয়েছে। সেই সময় সমসাময়িক সময় এটা ইন্ট্রোডিউস করে 2020 সালের দিকে। Aziz was aiming for that. Aziz was in a head-on collision with Tariq Siddiqui, the extremely notorious character. এবং সে যেহেতু ভারতের সাথে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, হি ওয়াজ এ ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি, জেনারেল আজিজ আহমেদ। এটাতে কোনো সন্দেহ নাই, এটা আমি নিজেই অনেক কিছু দেখেছি, শুনেছি। সো আদারওয়াইজ আপনি 2016 সালে বুঝতে পারেন না যে লোক কিভাবে 2018 সালে কিছু ফার্মেস অ্যাপয়েন্টেড হয়। তো সেই সময় সেই পদক্ষেপটা নেওয়া আমার জন্য প্রয়োজন ছিল। পরবর্তীতে আমি যখন এই সেনাবাহিনীর বিষয়ে আরো অনেক কিছু জানতে পেরেছি, কিভাবে করাপশন হচ্ছে, কারা করাপশন করছে, কিভাবে নটোরিয়াস অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, গুম খুন এসবের বিষয়, I investigated all of this and you can see the result. আইনা করে আছে আপনাদের সামনে। এছাড়া বাংলাদেশ যে স্পাইওয়্যার কিনা ছিল ইসরায়েল থেকে, সেটাও আমি সামনে এনেছি, আজ যেটা তো জানেনি। তো এবং বিগত সরকারের সময় যত রকমের সামরিক বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এদের যত রকমের অন্যায় কার্যক্রম ছিল, আমার মনে হয় না আমার থেকে বেশি আর কেউ করেছে। 2024 সালের আগস্টের জুলাই 20 তারিখে যখন আমাকে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা চিঠি পাঠায় এবং আমি অনেক সাথে কথাবার্তা বলি, আই ফিল রিয়েলি ব্যাড। একটু ইন্টারাপ্ট করি, ওই যে শেষ মুহূর্তে, আন্দোলনের শেষ মুহূর্তে আপনি যে একটা জানিয়েছিলেন জাতিকে যে শীর্ষ পর্যায়ে, মধ্য পর্যায়ে থেকে নিম্ন পর্যায়ে পর্যন্ত সেনাবাহিনী জনগণের পক্ষে আছে বা এগেইনস্টে যাবে না, এই ইনফরমেশনটা আপনি প্রথমে ব্রেক করেছিলেন। প্লিজ ক্যারি অন। সো 2024 আগস্টে যখন সেনাবাহিনীর অফিসাররা দে ডিনাইড টু শুট অ্যাট দ্য সিভিলিয়ানস, দু একটা ঘটনা ঘটেছে ওইখানে। কিছু অতি উৎসাহী লোকজন তো সব জায়গাতেই থাকে, কিন্তু মাঠে তো সকলের নিয়ন্ত্রণও থাকে না। সুতরাং এই বাহিনীর অনেক বেশ গুরুত্বপূর্ণ সহায়তার মাধ্যমেই কিন্তু 5ই আগস্ট হাসিনা পালাইতে বাধ্য হয়। এবং এরপর থেকে আমরা দেখেছি বেশ কিছু পরিবর্তন এসেছে। বেশ কিছু আপনার যে কর্মকর্তা আছেন, বিভিন্ন রকমের অফিসার যারা র্যাবে ছিলেন, ডিজিএফআইতে ছিলেন, বিভিন্ন এজেন্সিতে ছিলেন, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, আপনার কাউকে প্রশাসনিক শাস্তি দেওয়া হয়, কাউকে কোথাও ক্লোজ করে রাখা হয়। থিংস হ্যাভ টেকেন প্লেস। এখন এরকম একটা বাহিনীতে যেটা 15 বছর ধরে সিস্টেমেটিক্যালি অনেক আপনি পলিটিসাইজড হয়ে আসছে, আপনি হঠাৎ করে তো সবাইকে পরিবর্তন করে ফেলতে পারবেন না, আপনার তো লোকজনের প্রয়োজন আছে। এবং আমি যদি ক্রমাগত এই বাহিনীটাকে আক্রমণ করতে থাকি, যারা আমাদের দেশের নিরাপত্তার জন্যই এখন মাঠে নিয়োজিত আছে, আপনার তখন পুলিশ ওইভাবে ফাংশনাল না, আপনার সেনাবাহিনী আছে ফাংশনাল। এরা যে এতদিন ধরে বাইরে আছে, জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে আছে, হেল্প করছে বিভিন্নভাবে, এই ইনস্টিটিউশনটাকে যদি বারবার করে হিট করা হয় তাহলে সেটা ভালো হবে। এবং হিট করার জন্য তো আপনার উপলক্ষ লাগবে। আপনি আমাকে এখন দেখান করাপশন সেনাবাহিনীর ভিতরে, এত গল্প বললে তো হবে না, আমার তো এভিডেন্স দরকার। আপনি দেখেন এখন সেনাবাহিনীর মধ্যে কোথাও কোথাও এখন পলিটিসাইজেশন হচ্ছে। হ্যাঁ, জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয়, এটা আমরা আমার রিসেন্ট যে শো ছিল ডকুমেন্টারি দ্য মাদার এন্ড দ্য মনস্টার, ওইখানেও উই হ্যাভ আস্কড হিম, আপনি রিলেটিভ ছিলেন শেখ হাসিনা, রিলেটিভ হওয়ার পরেও আপনি কেন সাথে দেন নাই? সে বলছে আমি আমার হাত আর লাল করতে চাই না, আই ডিডন্ট ওয়ান্ট ব্লাড ইন মাই হ্যান্ডস। উনি তো এখানে স্পষ্ট করে এই কথা বলে দিয়েছে। এখন এরপরেও যদি তাকে বলা হয় যে আপনি এই কাজ করছেন, সেই কাজ করছেন, আমার মনে হয় এটা আসলে দুঃখজনক। 626 জন একটা গল্প ছড়ানো হয়েছে অনেক জায়গাতে, ওরা তো তালিকা বের করে দিল, আপনি দেখেন এখানে কে কে আছে। আর যদি এতই ওদের ভালোবাসা থাকতো আওয়ামী লীগের প্রতি, তাহলে আওয়ামী লীগের সব থেকে বদমাইশ দুটা লোক, সরি বদমাইশ মানে কি, এক্সট্রিমলি করাপ্ট দুটা লোক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, এদেরকে কেন অ্যারেস্ট করবো বলেন তো আমাকে একটু এটা। এছাড়া আওয়ামী লীগের যে পলক আছে, পলককে কেন অ্যারেস্ট করলো? পলককে তো তারা বের করে দিতে পারলো, ইজিলি তো পারতো। আরো অনেকেই তো ছিল এরকম যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যারা দেশে ছিল। আপনি কতজনকে অ্যারেস্ট করতে পারবেন? এবং যারা আশ্রয় দিতে আসছে এখানে নিজের জীবন রক্ষার জন্য, সে হয়তো মানবিক দৃষ্টি থেকে এদেরকে আশ্রয় দিয়েছে। এখন কাউকে তো অ্যারেস্ট করতে হলে মামলা লাগে, আদারওয়াইজ আপনি মামলা ছাড়া কাউকে অ্যারেস্ট করে, সেনাবাহিনী তো তখন এই ক্ষমতাটা ছিল না মামলা ছাড়া অ্যারেস্ট করা, কাকে অ্যারেস্ট করবে? তাহলে যে সেনাবাহিনীর আইএসপিআর আপনার বিরুদ্ধে এরকম হিনিয়াস বিবৃতি ইস্যু করেছিল,
সেই সেনাবাহিনীর ডিগনিটিটাই আপনি শেষ পর্যন্ত চান যে এটা বজায় থাকুক। আমার দেশের সেনাবাহিনীর ডিগনিটি নিয়ে যদি আমি কনসার্ন না থাকি, when they are doing the right kind of thing, when they are trying to do something right, তাহলে কে কনসার্ন থাকবে? একজন সুনাগরিক হিসাবে, একজন কমন সেন্স ওয়ালা লোক হিসাবে যে চাবে যে আমার দেশে কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হোক, আমি কেন আমার দেশের যে লাস্ট লাইন অফ ডিফেন্স, এখন আমি দেখতেছি যে যারা এদেশের জন্য জান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে, এই সৈনিকগুলো দেখেন, ছুটি নাই, কাজ নাই, সময় নাই, আমার নাই, ডিউটি আওয়ার নাই, সারা দিন রাত কাজ করে যাচ্ছে বেচারারা। অফিসার গুলোকে দেখেন, দিন রাত কাজ করে যাচ্ছে। আপনি এখন সারাদিন এদেরকে, এই তোর বস খারাপ, ওই আপনার জেলবাখা খারাপ, হারাম, সে একটা এরকম লোক, সে এই লোক, ওই লোক, আরে ভাই, হোয়াট ননসেন্স ইজ দিস? ইফ ইউ ক্যান রিপ্লেস হিম, দেন রিপ্লেস হিম। Can you do that? Do you have any idea about the acceptance of this guy in Bangladesh Army? আর যে কোনো সরকারের শেষের দিকে এবং এই ইন্টারিম টাইমে বা তত্ত্বাবধায়ক আগেকার সময় সেনাবাহিনীর গুরুত্বটা বেড়ে ওঠে কেন আপনার মনে হয়? সেনাবাহিনীর গুরুত্বটা বেড়ে ওঠে কারণ সেনাবাহিনীকে দেশের লোকজন এখনো একটা সর্বশেষ আস্থার স্থল হিসেবে দেখে। আপনি তো শহরের কিছু আরবান মিডল ক্লাস অথবা নব্য পণ্ডিত হয়ে ওঠা ব্যক্তির কথা বিশ্বাস করা অথবা লাফানুলা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে লোকজন ওরকম আস্থার জায়গা থেকে দেখে। অনেকে আমি দেখি বলে 2টা ইলেকশন করছে, 3টা ইলেকশন করছে হাসিনার সময়, ওই একই সেনাবাহিনী ইলেকশন করবে, আর বেটা তুই পারবি এখন তোর দেশে 4 লাখ সেনাবাহিনী এখন বাইক করে আবার নতুন সেনাবাহিনী রিক্রুট করতে। এই যেমন ছাগলের মতো। এই প্রসঙ্গে কথা বলতে ভালো লাগছে। আই ক্যান রিকল যে আমার লাস্ট শো যেটা আপনার সঙ্গে হয়েছিল, সেখানে আপনি বলেছিলেন যে মানে আগস্টের 4 তারিখে যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার সেনাবাহিনীর যে ওই যে ডিগনিটির আলাপটা আমরা করছি সেটাকে একেবারে নস্যাৎ করে নিচের দিকে নামিয়ে, তাহলে আপনি বলছেন যে বর্তমানে এটা অনেকখানি রিগেইন করেছে, আপনি সেটা মনে করছেন? এটা রিগেইন করেছে, এবং এটা যে রিগেইন করছে এটা বিশেষ কিছু লোক, বিশেষ কিছু গোষ্ঠী পছন্দ করছে না। আই সি। কারণ তারা তাদের সমকক্ষ হয়। আপনি দেখবেন যে গতকাল তুষার ভাই আনা হয়েছে বিএনপির একটা প্রোগ্রামে, এন্ড হি কাইন্ড অফ লিটারালি ব্লাস্টেড উইথ হিজ ওয়ার্ডস। এটাই ওদের পছন্দ না। সুতরাং কেউ তাদের সমকক্ষ অথবা চোখে চোখ রেখে কথা বলবে, তারা এটা পছন্দ করতেছে না। একেবারে এক্সট্রিমলি নার্সিসিস্ট এগুলা, যারা নার্সিসিস্ট মাইন্ডের লোকজন থাকে তারা এরকম নটোরিয়াস টাইপের হয়। তাদের ল্যাংটা কোনো সমস্যা নাই, বাট নিজের ইগোতে লাগলে খুব সমস্যা হয় আর কি। আর প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি রাজনৈতিক বিষয় নিয়ে বলার কোনো নিয়ম আছে? আচ্ছা, সেনাবাহিনী তো দেশের মধ্যে থাকে, সেনাবাহিনী তো এলিয়ান না, মঙ্গল গ্রহ তো থাকে না। এবং রাজনৈতিক বিষয় নিয়ে যখন কথা বলতেছে, সেনাবাহিনী কথা বলতেছে কি, দে হ্যাভ আস্কড ফর দ্য ইলেকশন টু কন্ডাক্ট ইন টাইম। কারণ সেনাবাহিনীর সদস্যরা এতদিন ধরে তারা বাইরে আছে, এটা তো কোর্স ক্যাডার আছে, এটা তো বুঝতে হবে। তাদের কোর্স করতে হয়, প্রমোশন পাইতে হবে, যে সৈনিকরা রেডেন্স কর্পোরাল হবে, কর্পোরাল থেকে আপনার সার্জেন্ট হবে, পরীক্ষা আছে না এগুলা, এদের তো ক্যাডার করতে হবে, কোর্স করতে হবে। তো এরা কি সারাদিন রাস্তার মধ্যে বসে থাকবে? তো যে ভদ্রলোক আপনার চিফ হয়ে আসছে, আপনার ওয়াকার সাহেব, তাকে তো তার ট্রুপসের কথা চিন্তা করতে হবে। তারা তো সারাদিন আপনার এই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করলে তো তার হবে না। ইট ইজ আর্মড ফোর্স, লাইক ইট ইজ এ মিলিটারি। দে আর নট সাপোজ টু বি ইউর কি বলে ল এনফোর্সার্স। এদেরকে ট্রেন করা হয়েছে টু ফাইট against enemies and war. So you have literally, I can easily tell that they all have been trained to fight wars. আপনি এই ট্রেন সোলজারদের রাস্তা মধ্যে নামায় কতদিন? এটা কনসার্ন হবে না? এদেরকে প্রত্যেকদিন যে পরিমাণ খাওয়া দাওয়া দিতে হচ্ছে বাইরে, যে পরিমাণ ওটা নিয়ে লিখলেন যে এজাজ বলেছেন যে বর্জ্য ব্যবস্থাপনা সেনাবাহিনীকে, ওটা সে আসলে ইচ্ছা করে করেছে তার কাণ্ডটা। সে এতটা স্টুপিড তো না। এটা হি ডিড থ্রো এ বলে একটু করি। ওর তো ওস্তাদ আছে ওখানে, আরেকটা বদমাশ আছে, সরি, বদমাশের একটা ক্যারেক্টার আছে, দুদিন পর পর গালিগালাজ করে বেলায় আপনার সেনাবাহিনীকে এই করবে সে চিৎকার চাচানি ছাড়া আর কিছু করতে পারে না। অনেস্টলি পামিল ভাই, চিৎকার চাচানি করে রাস্তায় ডাক দিলে 50টা লোক এসে পিছনে দাঁড়ায় না। কি ধরনের কথা আপনি বলেন তো? নিজেদেরকে তারা জাতীয় নেতা বলে দাবি করে, শালা ফানি। এনিওয়েজ, থ্যাংক ইউ ভাই, টকিং টু ইউ। আমি এই কথাটাই বলবো যে ভাই, আমার আজ পর্যন্ত কেউ কিনতে পারে নাই, ওকে কেউ কিনতে পারবেও না, ইনশাল্লাহ এটা কখনো হবে না। আমি আমার দেশের জন্যই কাজ করতে চাই, দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশের জন্য কাজ করে যাবো। আমার কোনো পলিটিক্যাল কোনো মাস্টার অথবা কোনো পলিটিক্যাল গুরুর দরকার নেই। I don't give a damn. Okay, thank you. Thanks for your time. দর্শক শ্রোতা যারা ছিলেন এতক্ষণ আমাদের সামনে